বল্লভ চাঁদের এই কঠিন কথাগুলো ঠিক বুঝতে পারেন না, অবোধের মতো বলেন, হ্যাঁ 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 তাই যাই, তবে তোমার কুশল প্রশ্ন কিছু তো হলো না করা, একদিন ঘরে যেও আলাপাদি করা যাবে, হ্যাঁ বলি প্রস্থানোদ্যত হন। চাঁদ বলে, হয়তো যাব না, শুধু গুরুমাকে একটু কবেন। চাঁদ তাঁরে প্রণাম পাঠায়। বল্লভ ওই অভ্যাসের মতো বলে, নিশ্চয় নিশ্চয়, সে অত্যন্ত ও কোন গুরুমার কথা কও তুমি? ও তুমি বুঝি শোনো নাই কিছু? তোমার সে গুরুমা তো বহুদিন হইল মারা গেছে। চাঁদ বলে, মারা গেছেন? বল্লভাচার্য সায় দিয়ে বলেন, হ্যাঁ, রাত্রে অন্ধকারে। তারপর অথর্বের মতো ফিরে চলে যেতে গিয়ে থেমে বলেন, জানো ওই বেটা বেনি তখন মোর নামে অভিযোগ করে করে মন্ত্রী মশাইয়ের বিরূপ করেছে। আমি তাই মাথা হেঁট করে ফির ওই বেনিরই নিকটে যায়া কেঁদে কেটে ভিক্ষা মেগে নিছি এই পদ, তথাপি সে মারা গেল। আমার এ ভিক্ষায় অর্জিত অন্ন একদিন কিংবা দুদিন খেয়েছে। ও কিছুদিন যেন একেবারে দিশেহারা বোধ হতো। চন্দ্রধর, কে আমি, কোথায় আমি, কেন বেঁচে আছি, কেন বাঁচে মানুষে আদপে? কাল রাখতে না পেরে বসে পড়েন, আত্মস্বরে বলে ওঠেন, কিছু নাই চাঁদ, এই আন্ধারে মানুষের কোনো কিছু পরিচয় নাই, অন্ধ অজ্ঞ নুড়ির মতন। চাঁদ তাকে ধরে বলে, গুরুদেব শান্ত হন। বল্লভ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা রেখো চন্দ্রধর, আশা রেখো, ক্রমে সেই পৃথিবী তো ভালো থেকে ভালোতর হয়েই চলেছে। না না, তা তো নয়, কি যেন কইতেছেন? ও হ্যাঁ হ্যাঁ, পুনরায় বিবাহ করেছি, 14 বর্ষীয়া কন্যা। চাঁদ তাকিয়ে থাকে। বল্লভ বলে, বলো দেখি চন্দ্রধর, আমি কি পুরানো সেই বল্লভাচার্য? এর মাঝে মরি নাই, সুতরাং নিশ্চয় আমি সেই লোক। হ্যাঁ, তুমি সেই চাঁদ, তাই নয়? সেই অশান্ত যুবক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং আমরা সকলে যে যেখানে আছি সব সেই মতো আছি। হ্যাঁ, সেই না না, এইসব কথা নয়, আরো যেন কি একটা আসল কথা কইবার ছিল। ও হ্যাঁ, তুমি যদি বেনি নন্দনের পক্ষে থাকো তাইলে আজিকে তার গৃহে মনসার পূজা আছে, সেই পূজার আসরে একবার যেও, সে তোমারে বার্তন দিয়েছে। চাঁদ বিস্ফারিত নেত্রে সোপানের ওপর বসে পড়ে তাকিয়ে থাকে। বল্লভ বলেন, যাবে তো নিশ্চয়? চাঁদ চুপ করে তেমনি তাকিয়ে থাকে। বল্লভ বলেন, তুমি তো কইয়েছ ব্যক্তিগত চাঁদ প্রয়োজনে নত হবে, নাইলে বেনিরে তো জানো, হয়তো আমি বলি যেও, আমি যাই, বেনির নিকটে যাইয়া তোমার সম্মতি তারে এখনই জানাই। নরহরি কোথা গেলে? নরহরি প্রবেশ করে, একটু ধরে নিয়ে চলো বাবা, বুকে যেন ব্যথাটা আবার। হ্যাঁ জানো, চন্দ্রধর সম্মত হয়েছে, মহামান্ডলী খুব খুশি হবেন। হ্যাঁ তাই না? নরহরি চমকিত হয়ে একবার চাঁদের দিকে তাকিয়ে নেয়, বলে, নিশ্চয় নিশ্চয় প্রভু। বলতে বলতে নরহরি বল্লভাচার্যকে ধরে ধরে নিয়ে বের হয়ে যায়। চাঁদ
তাদের দিক থেকে মুখ ফিরিয়ে সামনের দিকে তাকায়, সেখানে যেন প্রচন্ড অন্ধকার। নিজের মুষ্টিবদ্ধ হাতে চাঁদ নিজের মাথাতেই আঘাত করতে থাকে। আরক্ত দুটো চোখ তুলে চাঁদ উপরের দিকে তাকায়, কিন্তু কোথাও কেউ কিছু বলে না তাকে। চাঁদ উঠে দাঁড়ায়, পিছনের দিকে চলে যেতে গিয়ে হঠাৎ উপর দিকে তাকিয়ে অস্ফুটে বলে ওঠে, শিব, শিবাই আমার। অন্তরাল থেকে নারী কণ্ঠে প্রার্থনার স্তব ভেসে আসে। সনকা নেপথ্য হতে বলে, অন্তরিক্ষে যত আছে দেবতা মণ্ডলী, সকলের ঠাঁই আমি ভিখ মেগে বলি। চাঁদের উপরকার আলো ক্ষীণ হয়ে মুছে যায়, অপর দিকে একটা আলো পড়ে। সনকা প্রবেশ করে স্তব গাইতে গাইতে। তার লাল পাড় শাড়ি গলবস্ত্র হয়ে পড়া, হাতে গঙ্গা জলের ঘট, হাতের পল্লবে জল ছিটোতে ছিটোতে সে প্রার্থনা করে, এ গৃহে কল্যাণ হোক, পাপ দূর হোক, সর্ববিধ অমঙ্গল দূরীভূত হোক, স্বামীর মঙ্গল হোক, পুত্রের মঙ্গল, লক্ষ্মীর প্রসাদে যাক সর্ব অমঙ্গল। সামনে এসে ঘট রেখে নতজানু হয়ে সনকা করজোড়ে স্তব গায়, শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক মনে, শান্তি থাক গৃহস্থের গৃহের অঙ্গনে। চাঁদ বলে, সনকা, সব আলো জ্বলে ওঠে। চাঁদ এসে সোপানের উপর বসে, বলে, সনকা চল, আমরা কোথাও কোথাও পলায়ে যাই। বলে, কোথায়? কোথাও? পৃথিবীটা এত যে জটিল, এ কথা তো আগুতে কখনো বুঝি নাই। যুবাকালে মনে হয়েছিল সত্য পথে থাকা, জয়লাভ করা সবই যেন সহজ সরল অঙ্কের মতন। চল রে সনকা, এই দেশ ছেড়ে চলে যাই, আর কোনো মহৎ কর্তব্য নয়। না, চাঁদের সে শক্তি নাই, তাই শুধু এখনো তো বার্ধক্যের কিছু দেরি আছে। চল রে সনকা, এই কটা সামান্য বৎসর আর সব কিছু ভুলে যায় কোথাও অজ্ঞাতে, শুধু তুই আর আমি। যত ভালোবাসা বাকি রয়ে গেছে তাই নিয়ে ডুবে যাই দুজন দুজনে। কর্তব্যের মোহে যে যৌবন উপভোগ করা হয় নাই। যাবি, যাবি রে সনকা? হাত বাড়িয়ে দেয়, আয় কাছে আয়। সনকা ত্রস্তে ঘট নিয়ে উঠে দাঁড়ায়, বলে, শুয়ো না আমারে, আমি আমি সূচিবস্ত্র পরে আছি সদাগর। চাঁদ বলে, ও ও। সনকা একটু দূরে বসে বলে, কও। বলে, যাবি রে সনকা? তুমি সুখী হবে? হব হব, তা ভিন্ন উপায় আর নাই রে সনকা। ভেবে দেখ, প্রৌঢ় হয়ে গেছি, একেবারে জীবনের তটের কিনারে এসে খাড়াইছি যেন। এরপর সোজা নেমে গেছে অতল গহ্বর বার্ধক্যের। এখনো যেটুকু শক্তি এই প্রৌঢ় দেহে বাকি আছে, হাতে পায়ে চোখে, সব ক্ষয়ে ক্ষয়ে একেবারে লুপ্ত হয়ে যাবে। এমনকি বুড়া হয়ে চিন্তারও ক্ষমতা লুপ্ত হয়ে যাবে। তখন এ নির্দয় জগতে চাঁদ কোন জোরে, কি শক্তিতে শত্রুদের হাত হতে নিজেরে বাঁচাবে? তখন তো এই দেহ গলিত ও লোল চর্মে নুব্জ হয়ে যাবে। তখন তো এই চাঁদ দন্তহীন মুখে এক মূঢ় হাসি হেসে সফল শত্রুর পায়ে নিজেরে বিকায়ে শুধু ভিক্ষা মেগে খাবে। শুধু শুধু আপনার অসার্থক আকাঙ্ক্ষার প্রেতচ্ছায়া হয়ে নিজের যৌবনটারে ব্যঙ্গ করে যাবে। যৌবন যে সমগ্র জীবন নয়, শুধু অংশ মাত্র। এই কথা তো ভাবিনি যৌবনে। ভয় হয় সনকারে, ভয় হয়। আয়ু যদি দীর্ঘ হয় তাইলে তখন কোন পরিচয় হবে এই চাঁদ বণিকের? যদি উৎসবৃত্তি করি। বলে, চুপ করো সদাগর, সকলের জীবনে তো সব কিছু ঘটে না কখনো। তাই ভাগ্যের কৃপণ হাত যতটুকু দেয় ততটাই দান। দাবি কার কাছে কও, শুধু প্রার্থনা জানান চলে।
চাঁদ বলে, কি প্রচণ্ড অন্ধকার চোখে নিয়া তুই বাঁচিস সনকা। সনকা বিষণ্ণ ব্যঙ্গের হাসি হেসে ঘট নিয়ে উঠে দাঁড়ায়, বলে, আগোকার দিন হলে হয়তো সে সনকা কইত যে তুমি তো আমার পানে কখনো তাকাও নাই, কখনো তো মোর কথা ভাবো নাই ভালোবেসে। আজ অবশ্য সে সনকা নাই। সনকা যাবার জন্য ফেরে। চাঁদ বলে, তোরে আমি ভালোবাসি নাই? এই কথা কইলি সনকা? এই সমাজে একাধিক বিবাহ যেখানে অতি সাধারণ, সেখানে কি চাঁদ একা তোর প্রতি অনুরক্ত থাকে নাই? এতদিন ধরে এই কথা মনে তুই পুষে পেলে এলি? সনকা ফিরে পূর্ণ চোখে তাকিয়ে বলে, আচ্ছা সদাগর, একটা প্রশ্ন করি, তোমার কি পরিচয় বলে তুমি মনে করো? বলে, তুই বল, আমার কি পরিচয়? বলে, এইটা তো কোনো উত্তর হলো না। চাঁদ বলে, অন্তত অসৎ নই, এই মোর পরিচয়। শিবভক্ত আমি, সত্য পথে চলে জীবনে জ্ঞানের আলো প্রতিষ্ঠিতকরণের প্রয়াস পেয়েছি, এই মোর পরিচয়। সর্বস্ব খুইয়ে দিছি, তবু চ্যাংমুড়ি কানের নিকটে নত হই নাই, এই মোর পরিচয়। ও বলে, তাইলে তোমার পরাজয় হলো কি কারণে? সমস্ত জোর যেন চাঁদের মুহূর্তে অন্তর্হিত হয়। সে বলে, এই এই প্রতিদিন রাত্রে আমি শয্যা ছেড়ে ঘুরেছি উদ্যানে, আকাশের তারাদের দিকে ছায়া বারবার এই কথা পুষেছি তাদের। শিব জানে, শিব জানে কেন সে আমার এই পরাজয় দিল। সনকা বলে, তুমি কি কখনো ভেবে পাও নাই কি কারণ? বলে, কি কারণ? সদাগর, তুমি লোকের সম্মুখে নিজের যে পরিচয় প্রকাশিত করো, তুমি সেই লোক নও। না, তুমি শুধু শিবের আসন প্রতিষ্ঠার তরে এতদিন যুদ্ধ করো নাই, ওটা হলো পরবর্তী কথা। আগুকার কথা হলো তুমি অহংকারী, আপনার অহংকার তোষণের তরে তুমি লড়াই করেছো। শিব সেটা উপলক্ষ মাত্র, এ কথা কি ভেবেছো কখনো? নিষ্পলক নেত্রে চেয়ে থাকে সনকার দিকে। তারপর আপন মনে বলে, এই কথার কি উত্তর দিব? এর কি উত্তর হবে? সামনে এক কোণে চলে যায়। বলে, যাই কই, সেইটা যে সত্য তার কি করে প্রমাণ হবে? কেউ কি নিজেও জানে অন্তরের মাঝে কতগুলা ভাব একসাথে কাজ করে? আমি অহংকারী, আমি। সনকা বলে, হ্যাঁ সদাগর, তুমি। তাই তুমি আর কারো দিকে দৃকপাত করো নাই। পত্নী বলো, পুত্র বলো, তোমার সংসার বলো, সকলের সর্বদা তুমি তোমার গর্বের যুপকাষ্ঠে বলি দিয়া পাড়ি দিতে গেছো। আজ এই জীবনের পড়ন্ত বেলায় তুমি এসে ভালোবাসা দাবি করো আমার নিকটে? হাসি পায় সদাগর। তুমি কি কখনো আমার মিনতি শুনে পাড়ি দেয়া স্থগিত রেখেছো? না, তখন কর্তব্যবোধের গর্বে নিজের কাঠিন্য তুমি দেখাতে চেয়েছো। আমি যে কামিনী, আমারও লাস্যের মধ্যে কোনো যে মদিরা ছিল, প্রকৃতির হাতে দেয়া কোনো তুন ছিল আমার কটাক্ষে, বুকে কিংবা এই বাহুর বন্ধনে, যার মোহে দেবতাও পথভ্রষ্ট হতে পারে। এ গৌরব আমারে তো দেও নাই তুমি। তুমি শুধু উপভোগ করে আমার মিনতি পাশ ছেড়ে চলে গেছো আপনার পৌরুষ দেখাতে। আমি তো তোমার ঘরণী গৃহিণী শুধু সদাগর, ভালোবাসা কোথা পাবো? চলে যাবার জন্য পুনরায় ফেরে। তার বলে, না না, এইটা অন্যায় নয়। পুরুষের পরে দায় দেয়া আছে পাড়ি দেওয়ানের। সনকা ফিরে বলে, নারীরও উপরে দায় দেয়া আছে ইন্দ্রজাল রচনা করার। সনকা, যাস নে, শোন। কাছে গিয়ে সনকার মুখের দিকে তাকায়, তারপর সোপানের উপরে বসে বলে, ছেড়ে দে, ছেড়ে দে সনকা, এইসব দায় দায়িত্বের কথা আর কোনো দায় নাই। ভেবে দেখ, এখন নিঃসঙ্গ নির্জন এই মালভূমে শুধু আমরা দুজন। আজ এই জীবনের অপরাহ্ন আলো দীর্ঘতর করে দেশে আমাদের ছায়া। তারই মাঝে দুজনার কত ভুল, কতই অন্যায় হয়তো বা জমা হয়ে গেছে। এইসব অবান্তর কথা ভুলে যা সনকা। বলতে বলতে সে সনকার কাপড়টা ধরে, সনকার শাড়িটা ছিনিয়ে নিয়ে বলে, ছুঁয়ো না, ছুঁয়ো না আমারে, সূচি বস্ত্র পরে আছি আমি। ও বলে, স্বামীর ছোঁয়ায় কোনো নারী কোনোদিন অসুচি হয় না। বলতে বলতে উঠে সনকাকে জড়িয়ে ধরে।
সনকা, সনকা শোন, কথা শোন। আজ আমি মুগ্ধ হতে চাই, আজ আমি তোর ইন্দ্রজালে নিজেরই উজাড় করে ধরা দিতে চাই। সনকা, কথা শোন। সনকা প্রবলভাবে যুদ্ধ করে নিজেকে স্বামীর বাহুপাশ থেকে মুক্ত করে নেয়। হাঁপাতে হাঁপাতে বলে, অপবিত্র লম্পট পুরুষ। হ্যাঁ, স্বামী যদি অপবিত্র হয় তার ছোঁয়া অসুচির মতো। অন্য নারী কাছে যাও নাই তুমি? মহাজ্ঞান কোথায় হারালে? শিবদত্ত যে মন্ত্রের উচ্চারণ মাত্র আমার 6টা পুত্র পুনর্বার প্রাণ ফিরে পেত, তারে তুমি কামবশে নাগরীর হাতে দিয়া সর্বনাশ করো নাই? আমার সে রূপ যৌবনের অপমান করো নাই? চাঁদ 2 হাতে মাথা ঢেকে বসে পড়ে, যেন আঘাত থেকে বাঁচতে চাইছে। এইভাবে আর্তস্বরে বলে, ভুল ভুল, মহাভুল করেছি। কিন্তু তার আগু হতে তুই কি ব্যবহার করেছিলি মোর সাথে সেটা মনে কর। আমি তো লম্পট না, সেটা মোর পরিচয় নয়। একবার ভেবে দেখ, তোর কি কোনোই দায় ছিল না ইয়াতে? ও ক্রোধে ব্যঙ্গে প্রায় উন্মাদিনীর মতো হয়ে বলে, লম্পট লম্পট তুমি। তোমার যে পরিচয় তুমি সমাজে দেখাতে চাও সেটা তুমি নয়। আদর্শ নিষ্ঠার ওই অন্তরালে যে মানুষ আছে সেটা ওই অহংকারী কুচরিত্র চাঁদ সদাগর। সে নিজেরে বড় বলে মনে করে আর অন্য সকলের তুচ্ছ জ্ঞান করে। কি তোমার পরিচয় সদাগর? বীর, শিবভক্ত, দুস্তর সাগর পাড়ি দিয়া জয় নিয়ে আসনের নাবিক প্রধান? হাসি পায়। মিথ্যাবাদী তুমি, কুচরিত্র, স্বার্থপর, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বলতে বলতে ছুটে বেরিয়ে যায়। তখন শুধু চাঁদের উপর একটা আলো থাকে। একটু পরে সেই আলোতে করালিচরণ প্রবেশ করে অপর দিক দিয়ে। এদিক ওদিক দেখে চাঁদের কাছে এসে ডাকে, সদাগর। চাঁদ মুখ তুলে তাকায়। করালি বলে, আমারই কি মনে আছে? করালিচরণ, আমি শিবদাস ভবদেব, তোমার নিকটতম ভক্তদের মধ্যে ছিনু। পাড়ি দিতে যেতে পারি নাই বটে, কিন্তু এখানে তোমার কার্য করে গেছি সদাগর। নগরীর মধ্যে বেনির বিপক্ষ পক্ষ গঠন করেছি। ওই বুড়া বল্লভের বেনি বুঝি ভেটেছিল তোমার নিকটে? জানি বুড়া বেটা অতি শয়তান। তুমি সদাগর নিশ্চয় বেনির সাথে যোগ দিবে না কো। সদাগর, আমরা ন্যায়ের পক্ষে, আমরা সত্যের পক্ষে। বেনিরে তাড়ায় যাতে চম্পকনগরে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়, তারই তরে চেষ্টা করি আমরা সকলে। তুমি আমাদের সাথে যোগ দাও, নাবিক প্রধান। দিবে? তাইলে বনি আমরা তোমারে পুনরায় পাড়ি দেওয়ানের সমস্ত সাহায্য দিব। চাঁদ বলে, নাবিক প্রধান কইলে আমারে? এ কথা কি সত্য সত্য জেনে বুঝে কও? করালি বলে, আমারে কি ভুলে গেলে তুমি সদাগর? অন্য লোকে যে যাই কোক, আমি তো তোমারে জানি বহুদিন থেকে। কও, রাজি আছো? যোগ দিবে আমাদের সাথে? চাঁদ এক হাতে করালির একটা হাত ধরে বলে, সত্য কও, তোমরা আমারে সহায়তা দিবে? সত্য দিবে? করালি বলে, নিশ্চয় নিশ্চয় দিব। আমরা তো জানি চাঁদ বণিকের মধ্যে এক ধরনের একটা সততা রয়েছে, তাই লোক বলো, অর্থ বলো, যা কিছু তোমার প্রয়োজন হবে সব দিব। দল থেকে আরো একজনের সঙ্গতি এইছে, নিকটেই আছে, খাড়াও, ডেকে আনি তারে। করালি বেরিয়ে যায়। চাঁদ উঠে দাঁড়ায়। চাঁদ, অদ্ভুত অদ্ভুত পৃথিবী, অদ্ভুত এই জীবনের উতরই চড়াই। বলতে বলতে মঞ্চের সামনে এক কোণে ঠেস দিয়ে দাঁড়ায়। বলে, শিবাই আমার, আবার আমারে পাড়ি দিতে দেও। শুধু এই শেষবার। যদি কোনো ভুল থাকে, পাপ থাকে চাঁদ বণিকের, সমস্তের প্রায়শ্চিত্ত হোক। চাঁদ যেন এই শেষবার চেষ্টা করে সমুদ্রেই মরে যেতে পারে। তাতে তো অন্তত এইটুকু প্রমাণ হবে আরো কোনো একটা সত্য পরিচয় ছিল চাঁদ বণিকের। শুধু দোষ, শুধু তার দুর্বলতা নয়। এই মূল্য দিতে দেও আমারে শিবাই। একবার আমারে ভগ্ন স্বাস্থ্য প্রৌঢ় দেহ তুমি অধিকার করো, করে তার এই শেষবার তুমি তার অপগত যৌবনের শক্তি ফিরে দাও। একবার, এই শেষবার। করালিচরণ একজনকে সঙ্গে নিয়ে আসে। করালি বলে, এই যে সদাগর, এই হলো আমাদের একজনা অন্যতম নায়ক কইতে পারো। চাঁদ এগিয়ে আসে। অপর লোকটির এই কথা বলতে বলতে সবসময় দাঁত খোঁটা অভ্যেস। সে বলে,
নমস্কার চন্দ্রধর, আমারে ভৈরব বলে লোকে ডেকে থাকে। তা করালি চরণ কয়, তুমি নাকি আমাদের পক্ষে যোগ দিতে অত্যন্ত ইচ্ছুক। করালি বলে, হ্যাঁ 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 হ্যাঁ, সেই সব কথা হয়ে গেছে বণিকের সাথে। ভৈরব বলে, ভালো, খুবই ভালো কথা। তোমার সম্মানে আসর বসাবো মোরা। সভাতে সঙ্গতে চতুর্দিকে অভ্যর্থনা দেওয়াবার ব্যবস্থা করাবো। সেই সব জনসমাবেশে তুমি সদাগর আপনার অভিজ্ঞতা বর্ণনার মধ্যে ওই বেনির সম্পর্কে তোমার যা অভিজ্ঞতা সেই কথা স্পষ্ট কণ্ঠে কয়া দিবে। করালি বলে, অর্থাৎ কত রূপে সে তোমারে পীড়ন করেছে, পাড়ি দেওয়ানের পথে বাধা দিতে, তারে পণ্ড করে দিতে কত মতে সচেষ্ট হইয়েছে, সেই সব কথা হ্যাঁ কয়া দিবে। চাঁদ বলে, তোমরা আমারে সকল সাহায্য দিবে? উভয় বলে, নিশ্চয় নিশ্চয় দিব। ভৈরব বলে, শুধু এই কথাগুলা তোমারে কইতে হবে। চাঁদ বলে, কব আমি কব? উভয় বলে, ব্যাস, আর কোনো চিন্তা নাই। করালি বলে, সকলে যা খুশি হবে। ভৈরব বলে, তাইলে বণিক তুমি এক কাজ করো। করালি চরণের দিকে একবার চেয়ে নিয়ে, তুমি কিছুক্ষণ বাদে আমাদের মনসার পূজার আসরে চলে এসো। সেই ঠাঁয়ে সকলের সমক্ষেই কথা পাকা হইয়া যাবে। একটুখানি স্তব্ধতা। তারপর চাঁদ আবার মঞ্চের সেই কোণে চলে যায়। এরা দুজন আবার দৃষ্টি বিনিময় করে। করালি বলে, ওটায় সদাগর না করে উপায় নাই। সাধারণ সকলে যে মনসারে অত্যন্ত বিশ্বাস বাসে, তাই বেনির বিপক্ষে যদি শক্তিশালী সংগঠন করা লক্ষ্য থাকে, তাইলে এগুলা করা একেবারে আবশ্যিক। ভৈরব বলে, তবে এটা পন্থা শুধু কোনো মতে উদ্দেশ্যটা সফল করার। সদাগর, উদ্দেশ্যের সাফল্যের তরে এইসব ছোটখাটো মানসিক সংস্কার বলি দিতে হয়। চাঁদ চুপ করে থাকে। করালি বলে, দেখো সদাগর, হাতে ফুল নিয়ে সমাজের পরিবর্তন ঘটানো যায় না। সমরের অর্থ হলো অন্যায় সমর। কুরুক্ষেত্রে পাণ্ডবেরা অন্যায় সমর করে নাই? নিকুম্ভিলা যজ্ঞের আগারে ঢুকে লক্ষণকে হত্যা করে নাই অস্ত্রহীন ইন্দ্রজিতে? এছাড়া উপায় নাই এই পৃথিবীতে। কও কি করে ঘটাবে তুমি বেনির পতন? চাঁদ বলে, কিছুটা সময় দাও, আমি ভেবে দেখি। ভৈরব বলে, চিন্তবার বেশি কিছু নাই সদাগর। শুদ্ধ চিত্ত আদর্শবাদীরা এসে মারাপিটি করে না খো, তার তরে মদ্যপায়ী দুর্বৃত্তের পোষণের প্রয়োজন হয়। তেমনি সাধারণ মানুষের মনগুলা যদি বেনির বিপক্ষে খেপানের প্রয়োজন হয়, তাহলে তাদেরই যত দৃঢ়বদ্ধ সংস্কার আছে সেইগুলা মেনে নিতে হয়। এই হলো বাস্তব অবস্থা। তারে মেনে নিয়ে তবে নীতিটারে স্থির করা চাই, তাইলেই জয় আসে, এছাড়া উপায় নাই। চাঁদ ফিরে হাত জোড় করে বলে, আমার চিন্ততে দাও। নিজের সঙ্গতি ঢের কথা কয়া নিতে বাকি আছে, একটু সময় দাও। ভৈরব বলে, বেশ, তবে একটা কথা কয়া যায়। নগরীতে ভীষণ রটনা, বেনি নন্দনের সাথে চাঁদ বণিকের নাকি গোপনে সম্পর্ক আছে। লোকে কয় শুনি। তা তুমি যদি আমাদের সাথে যোগ নাই দাও, তাইলে হয়তো এই রটনাটা আরো বেশি জোর পেয়ে যাবে। করালি বলে, সদাগর, এই যুদ্ধে কেবল দুইটা পক্ষ, বেনি ও আমরা। কেউ যদি আমাদের সঙ্গতি না আসে, তাইলে সে বিপক্ষীয় শত্রুর মতন। হ্যাঁ, এর কোনো মাঝপথ নাই। ভৈরব বলে, কারণ কেউ যদি নিরপেক্ষ থাকে, তাইলে তো সাধারণ মনে সন্দেহ জন্মাতে পারে যে আমাদের পক্ষে বুঝি পূর্ণ সত্য নাই। অতএব সদাগর, তারে মোরা গোড়ায় নিকেশ করে দিব। নয়তো সে আত্মরক্ষা তরে কোনো একটা পক্ষে যাক। এখনো সময় আছে, চলে এসো আমাদের মনসা তলায়। চলো করালি চরণ। পিছনের একটা প্রবেশ পথ দিয়ে নরহরি উঁকি মারে। ভৈরব করালি চরণ চলে গেলে সে সন্তর্পণে চাঁদের নিকটে আসে। বলে, ঠিক তাই সদাগর, এরা দুই পক্ষ যেন দুইটা জিঘাংসু সাপদের মতো চতুর্দিকে মারাপিটি শুরু করে দেছে। আর তার ফলে আমরা সামান্য যত সাধারণ লোক দুপক্ষের ডর করে চলি। আর কি উপায় বলো? হ্যাঁ, কোনো মতে গা বাঁচায় চলা। হ্যাঁ, সমর্থনের আশায় চাঁদের দিকে তাকায়।
কিন্তু চাঁদ নিস্তব্ধ মুখে শুধু চেয়ে থাকে। নরহরি একটা দূরত্ব অনুভব করে, সসম্ভ্রমে বলে, মহামান্ডলিক শ্রী বেণী নন্দন পুনরায় আমারে পাঠায় দিছে পূজার আসরে তোমারে আহ্বান করে বার্তন জানাতে। কয়া দেশে তুমি এলে তোমার বাড়ির শুভ কামনায় মনসারে পূজা দেওয়া হবে, আর সেই উৎসর্গিত কাষ্ঠ নিয়া তোমার ডিঙ্গিতে সর্পছত্র স্থাপনের কাজ শুরু হবে দেবীর সম্মুখে। কয়া দেশে যে যথাশীঘ্র এসো, আমি যাই। নরহরি চলে যেতে গিয়ে প্রবেশপথের কাছে ফিরে দাঁড়ায়। কথা বলতে বলতে তার চোখ দুটো যেন চকচক করে ওঠে। নরহরি বলে, সদাগর, আমরা সামান্য লোক, জীবিকার তরে আমরা যাহাই কিছু করে যেতে পারি, কিন্তু তুমি তো আদর্শবাদী। তুমি মরে গেলে কত লোক কত যুগ ধরে তোমার কাহিনী গেঁথে গ্রামে গ্রামে গান গায়া যাবে। চম্পক নগরী ধন্য হবে ইতিহাসে তোমার স্মরণে। অবশ্য একথা নিশ্চয় যে আমরা তোমারে কোনো সহায়তা দিতে তো পারি না, কিন্তু আমরা যে কল্পনায় চাঁদমণিকের এক মূর্তি গড়ে নিছি, আমাদের সেই কল্পনার মূর্তিটারে চূর্ণ করে দেওয়ানের কোনো অধিকার নাই তোমার বণিক। তুমি তো কেবল তোমার নিজের নও, তুমি মানুষের কল্পনার। তোমার সে দায় তুমি মনে রেখো চন্দ্রধর সদাগর। কথা শেষ করে ভূমিতে হাঁটু গেড়ে বসে প্রণাম করে বেরিয়ে যায়। চাঁদ বলে, অদ্ভুত অদ্ভুত পৃথিবী, আর কারো কোনো কিছু দায় নাই, দায় শুধু একেলায় চাঁদ বণিকের। কি করে এখন তবে চাঁদ সদাগর? শিবাই আমার কি করা কর্তব্য এই চাঁদ বণিকের? তোমাদের তো প্রশ্ন করা মিশে, তুমি তো কখনো কোনো উত্তর দেও না কো। কি করে এখন, কি করে এখন এই চাঁদ সদাগর? জুড়িরা স্তিমিত স্বরে গান ধরে। জুড়িরা গায়, মহাদেব মহাদেব লক্ষ্যে অটল রাখো অনুগত চাঁদেরে, মহাদেব মহাদেব। জুড়ির গানের পটভূমিতে চাঁদ বলতে থাকে। চাঁদ বলে, চাঁদ কি কেবল তার ব্যক্তিগত জয় চেয়েছিল? শুধু কি কেবল তার আপনার প্রতিষ্ঠার তরে সমুদ্রে পাড়ি দিয়েছিল? তবে সে কি করে আজ ওই মনসার নাম নিয়ে পাড়ি দেয়? এইটা কি অহংকার? কিছু কও, কিছু কও। চম্পক নগরী, তুই কিছু কবি নেকো? কিছু করি নাই আমি তোর তরে? এই পথ ঘাট গাছপালা বাড়ি, তোরা কিছু কবি নেকো? কেউ নাই এই দেশে যে নাকি সম্মুখে এসে চাঁদের সঙ্গতি শুধু ভেলা নিয়ে পাড়ি দিতে পারে শিবের স্মরণ করে? কেউ নাই? চিৎকার করে বলে, কেউ নাই। কে আছে কোথায়? জুড়িদের গান উত্তরোত্তর ফুলে উঠছিল। এখন তারাই উঠে সুর বিস্তার করতে থাকে।